প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা জানব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সেপ্টেম্বর মাসে যা ধার্য করা হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে বাংলা অষ্টম শ্রেণীর প্রথম ভাষা। তো তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একের দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে আছে। এই রকম একের দাগের কিন্তু 6টি মোট প্রশ্ন রয়েছে, 6 দুগুণে 12, ঠিক আছে। এরপর 2-এর দাগের নিচের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখো। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 3 করে। এই রকম আরও 6টি প্রশ্ন রয়েছে 2-এর দাগের, অর্থাৎ 3 × 18 নম্বরের। এরপর 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই রকম রয়েছে তোমাদের প্রথম 3-এর 1, যেখানে 1 নাম্বার দেওয়া আছে। 3-এর 2, এখানে মোট হচ্ছে 4টি রয়েছে। আবেগসূচক বাক্যের তোমার উদাহরণ দিতে বলেছে। প্রত্যেকটি প্রশ্নের মান 1, এরকম করে 4 নাম্বার। এবং উদাহরণ দাও, এইখানে প্রত্যেকটার একটা করে উদাহরণ দিতে হবে। 5টি রয়েছে, প্রত্যেকটির মান 1 করে। এরপর 3-এর 4-টা দেখো, কাঁচা বা বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে বলেছে। প্রত্যেকটির জন্য কিন্তু কাঁচার জন্য 5 এবং বসার জন্য 5, অর্থাৎ মোট 10 নাম্বার। এবং 4-এর দাগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমির নদী গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এবং এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এই চিঠি লেখাতে রয়েছে মোট 5। তো এই সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তর আমরা দেখে নেব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটাই দেখবে, কারণ ভিডিওটা লেন্দি হবে, অর্থাৎ বড় হবে। কারণ তোমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, সমস্ত প্রশ্নই কিন্তু মোটামুটিভাবে একটু সংক্ষিপ্ত টাইপের, 5-6টি লাইনে হবে। তাই অধৈর্য হয়ে স্কিপ করে চলে গেলে কিন্তু তোমরা পুরো প্রশ্নের উত্তর পাবে না। আশা করি তোমাদের বেস্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক আজকের আলোচনার বিষয়বস্তু। তো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো একের প্রশ্নটা দেখো, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? তার সঠিক উত্তরটা দেখো, উত্তর বলে লিখবে। লিখে দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় বিবেকবান মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। সমগ্র পৃথিবী আজ স্বার্থপর, মনুষ্যত্বহীন মানুষের ভরে গিয়েছে। তাদের লোভের শিকার অসংখ্য মানুষ। তারা দিন মাপনের গ্লানি নিয়ে কোনরূপ দুঃখে দিগন্তহীনের মতো টিকে আছে। কবি সেই সব আর্তপীড়িত মানুষদের পাশে হৃদয়বান মানুষকে দাঁড়াতে অনুরোধ করেছেন। এটাই হবে আমাদের একের সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। 1-2, রমেশ অবাক হয়ে কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? তার সঠিক উত্তরটা তোমরা লিখবে। উত্তর বলে লিখবে। লিখে, ছোটবাবু, রমেশের কাছে হঠাৎ 20 জন কৃষক এসে তাদের কষ্টে কাঁদতে লাগলো। তাদের কান্না শুনে রমেশবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? উত্তরে চাষিরা ছোটবাবুকে জানিয়েছিল 100 বিঘে মাঠ জলে ডুবে গেছে। জল বার না করে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের একটা পরিবারও খেতে পাবে না। এই উত্তরই দিয়েছিল চাষিরা। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এর পরের প্রশ্নটা আছে দেখো 1-3। প্রশ্নটা আগে আমরা পড়ে নিই। একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের দেখে এ কথা মনে হয়? উত্তর লিখবে। কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় পাড়ার রাস্তার মোড়ে আড্ডা দেওয়া একগুচ্ছ যুবকের কাহিনী দেখতে পাই। তাদের মধ্যে কাজের শক্তি থাকলেও তা মনে হয় নিভিয়ে আছে। রাস্তায় আড্ডা দেওয়া এই যুবক দলকে দেখেই কবি ভিজে বারুদের স্তূপ মনে হয়েছে।
পরের প্রশ্নটায় আমরা চলে যাই। 1-4 প্রশ্নটা আগে পড়ে নিই। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তরটা লিখবে, গাছের জীবন এবং মানুষের জীবনের তুলনা প্রসঙ্গে লেখক আলোচ্য কবিতাটিতে বলেছে, মানুষের মতোই গাছ খাওয়া দাওয়া করে, দিন দিন বড় হয়, নানা কষ্ট দুঃখ তাদের মধ্যে দেখা যায়। মানুষের যেমন বহু ভালো মন্দ গুণ আছে, গাছেরও তাই। বড় গাছ শিশুর প্রাণ রক্ষা করে ইত্যাদি বহু মিল আছে। এই সব কারণের জন্যই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র বলেছেন। এর পরবর্তী প্রশ্ন 1-5, প্রশ্নটা আগে দেখে নাও। তবু নেই, সে তো নেই, নেই রে, কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে, তা লিখতে বলেছে। উত্তর লিখবে, হাওয়ার গান কবিতায় কবি হাওয়াদের নিজের নির্দিষ্ট বাসস্থান খুঁজতে প্রয়াসী হয়েছেন। নানান স্থানে খুঁজেও কবি তাদের স্থির বাসস্থান পাননি। হাওয়াদের চিরস্থায়ী বাসস্থান না থাকার আক্ষেপ করে কবি পংক্তিটিতে বলেছেন, পংক্তিটিতে হাওয়ার নিজস্ব বাসভূমি না থাকার যন্ত্রণার চিত্র ফুটিয়ে উঠেছে। এটাই হবে 1-5 সঠিক উত্তর। এরপর 1 যে শেষ উত্তর 1-6, দেখো, ছন্দহীন বুনো চালতার, বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? সঠিক উত্তরটা হবে, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় দ্বিতীয় স্তবকে জানিয়েছেন, প্রাচীন বুনো চালতার গাছ বহুদিন ধরে একই রকম স্থির অবস্থায় তার শাখাগুলি নত করে বিরাজমান। এই গাছে বহুদিন যাবৎ কোনোই চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি। তাই এই প্রসঙ্গে কবি মনে হয়েছে চাঞ্চল্যতা এই রূপ জীবন ধারণ যেন ছন্দহীন। ঠিক আছে, তাই এই প্রসঙ্গে কবি মনে হয়েছে চালতার এরূপ জীবন ধারণ যেন ছন্দহীন। এরপরে আমরা 2 প্রশ্নগুলো দেখব। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে হবে। তো 1 তুলনায় 2 যে প্রশ্নগুলো একটু বড় হবে। 2-1 প্রশ্নটা দেখো, দাঁড়াও কবিতায় ভাববস্তু আলোচনা করো। উত্তর হবে, সুন্দর করে উত্তরটা লিখবে, কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি যথেষ্ট ভাবার্থক কবিতা। এই কবিতায় প্রধান ভাববস্তু হল নানান শোষণ পীড়নে দুঃখে কষ্টে মানুষে ক্রমশই বিচ্ছিন্ন একা হয়ে যাচ্ছে। তার জীবনে দুঃখ দুর্দশার কথা শোনাবার মতো কেউ বর্তমানে নেই। এই একাকী নিঃসঙ্গ মানুষের পাশে হৃদয়বান হয়ে দাঁড়ানো আজ সব থেকে বড় প্রয়োজন। কবিতার প্রতি ছন্দে ছন্দে এই মূল ভাবনাটি পাওয়া যায়। মানুষ বড় একলা, তুমি তার পাশে দাঁড়াও। কবিতায় প্রতিটি পংক্তি যেন ধ্রুবকের মতো এই ভাবনা বহন করেছে এবং পাঠক হৃদয়ের এই ভাবনার আবেগ সঞ্চারিত করেছেন। এই ছিল ভাব অর্থ। এরপর আমরা 2-2 প্রশ্নটি দেখব। প্রশ্নটা আগে আমরা পড়ে নিই। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণটা কি? উত্তরটা তোমরা লিখবে, চাষিদের 100 বিঘে ধান ক্ষেতের মধ্যে জল প্রবেশ করেছে। জল বের না করলে সমগ্র গ্রাম অনাহারে থাকবে। একথা জানতে পেরে ছোটবাবু রমেশ চাষিদের হয়ে রমার কাছে দক্ষিণের বাঁধ কাটার অনুরোধ জানায়। সেই মাঠ সংলগ্ন জমিতে ঘোষালরা মাছ চাষ করেছিল।
বাঁধ কাটলে সব মাছ ভেসে যাবে। রমা স্পষ্টভাবে জানিয়ে চাষিদের জন্য সে 200-300 টাকার ক্ষতি করতে পারবে না। রমার কাছে এমন অমানবিক উত্তর রমেশের আশা করেনি। তাই রমার মুখে এই কথা শুনে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গিয়েছিল। এর পরবর্তী প্রশ্ন 2-3। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কত্থক কোথা থেকে কেন নেমে পড়লেন? উত্তরটা লিখবে ছন্নছাড়া কবিতায় কত্থক কোনো এক জরুরি দরকারে ট্যাক্সি করে যাচ্ছিলেন। তিনি গন্তব্য যাওয়ার জন্য শর্টকাট রাস্তা হিসেবে ড্রাইভারকে বিশেষ সামনের রাস্তাটি নির্বাচনের কথা বলেন। ড্রাইভার ওই রাস্তাতে গাড়ি নিয়ে যেতে রাজি ছিল না, কারণ স্বরূপ বলে কিছু যুবক লিফট চেয়ে বিরক্ত করে। লেখকের ট্যাক্সি যখন রাস্তার মোড়ে এসে উপস্থিত, এমন সময় এক ছোকরা ট্যাক্সিতে উঠে বলে, দুর্ঘটনাগ্রস্ত এক ভিখারি রক্ত মাংস দলা পাকানো শরীর ট্যাক্সিতে ওঠায়। সেই ভিখারির শরীর রক্ত দাগ লেগে ভব্যতা শালীনতা যাতে বিনষ্ট না হয় যায়, সেই কারণে কত্থক ট্যাক্সি থেকে নেমে পড়লেন বা পড়েছিলেন। ঠিক আছে, তো এটা তোমাদের কিন্তু 2-3 দাগের প্রশ্নের উত্তর। ক্লিয়ার? এরপরে আমরা 2-4 দাগের প্রশ্নটি দেখে নেব। জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে তা ব্যাখ্যা করো। উত্তরটা লিখবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছের কথা রচনাটিতে খুব প্রাঞ্জলভাবে গাছের জীবন প্রণালীর ব্যাখ্যা দিয়েছেন। সেই প্রসঙ্গেই এসে পড়েছেন জীবনের ধর্ম সম্পর্কে বিবরণ। লেখক বলেছেন, গাছের শুকনো ডাল দেখে বোঝা যায় না সেই ডাল একদিন ফুল ফল পাতায় সবুজ ছিল, কিছুদিন পরে সেই শুকনো ডালের চিহ্নই থাকবে না। একটি সবুজ প্রাঞ্জল গাছের সাথে ওই ডালটির তফাৎ আছে, একটি ক্রমাগত বেড়ে চলেছে, অন্যটির গতিস্তব্ধ। জীবনের ধর্ম চলতে থাকা শুকনো গাছের ডাল যখন স্তব্ধ, তখন তার ক্ষয় হওয়ার পালা। এই ভাবনা লেখক সবুজতা অর্থাৎ জীবিত থেকে জীবনের অন্তিমকালের সুন্দর জীবন ধর্ম ব্যাখ্যা করেছেন। এর পরের 2-5 প্রশ্নটা আমরা দেখে নিই। যদি তোমাদের মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটিকে পজ করে দিয়ে কোশ্চেনটা টুকে নেবে, তারপর আবার ভিডিওটি চালু করে দেবে। 2-5 প্রশ্নটা দেখো, কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বকু চরিত্রটির অসহায়তা স্বরূপ উদ্ঘাটন করো। সঠিক উত্তরটা তোমরা লিখো। বাড়িতে অতিথি এলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা সম্পর্কে বকুর কোনো ধারণা নেই। মা বাবার শেখানো কথা মতোই বকু ব্যবহার করতে যায় এবং অজান্তে সবার অপমানের কারণ হয়ে যায়। গল্পের বকু চরিত্রটি সত্যিই অসহায়। মা বাবার কথা মতো সদা সত্য কথা বলবে, এই উপদেশ ছোট্ট ছেলেটি অবনত মস্তকে ধারণ করে। কোথাও কোনো কথা বলা উচিত আর কোথায় বলা উচিত নয়, বকু স্বাভাবিকভাবে তা বুঝতে পারেনি। গল্পের শেষে বকুকে আমরা যেভাবে মার খেতে দেখি, তাতে সত্যি অনেক অসহায়তার পরিচয় দিয়েছে। সে প্রকৃতপক্ষে অসহায়, কারণ হাজার জটিলতার মাঝে কিভাবে গুছিয়ে নিতে হয় তা সে বুঝতে পারেনি। এটাই তোমাদের সঠিক উত্তর। তো তোমাদের এখানে একটি বানান ভুল আছে, এখানে বকু করবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 2-6
দুয়ের ছয়ে প্রশ্নটা দেখো, আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি বিবৃত করো। এখানে উত্তরটা লিখবে, নাটোরের মহারাজার নিমন্ত্রণে অবনীন্দ্রনাথ, তার কাকা রবীন্দ্রনাথ আরও অনেকে মিলে গিয়েছিলেন। সেখানে বাংলা ভাষার প্রচলন উদ্দেশ্যে একটি প্রাদেশিক সম্মেলন ছিল। ট্রেন থেকে জাহাজ করে রওনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছুতেই নাটোরের রাজার এলাহি আয়োজন ছিল। এরপর শুরু হয় সম্মেলনের ছেলের মানুষেরা রবি কাকার দলে সবাই বাংলা ভাষার সম্মেলন হোক তাই চাইল। দুই দলে ভাগ হলো সকলে। কংগ্রেসের নেতারা ইংরেজি বক্তৃতা দিলে তা অনেকেই প্রত্যাখ্যান করে। পরিশেষে লালমোহন ঘোষের দুরন্ত বক্তৃতা দিয়ে বাংলা ভাষার লড়াই প্রাথমিকভাবে শেষ হয়। এটাই হবে তোমাদের 2-6 সঠিক উত্তর। বোঝা গেল? এরপরে আমরা 3 দাগের প্রশ্নে চলে যাই। 3 দাগের প্রশ্নে যেভাবে আমরা প্রশ্নটা দেখে এলাম সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু উত্তরগুলো আমরা লিখেছি। দেখো, 3-1, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। উদাহরণটা দিবে উত্তর বলে। নির্দেশক বাক্যের একটি উদাহরণ হলো, এবার আমি স্কুলে যাচ্ছি। এটাই হবে উদাহরণ। ঠিক আছে? এরপরে 3-2, শূন্যস্থান পূরণ করো, আবেগসূচক বাক্য। আনন্দ, আনন্দ দেওয়া আছে। এই যে বাক্য, এটাকে বোঝাতে হবে আমাকে আবেগসূচক বাক্যের মধ্য দিয়ে। ফার্স্ট হয়েছ, মিষ্টি খাও খাও, এটা কিন্তু আবেগকে বোঝাচ্ছে। ঠিক আছে? আনন্দকে বোঝাচ্ছে। বোঝা গেল? এরপরে বিস্ময়, তোমাকে অপমান ভাবাই যায় না, এটা কিন্তু বিস্ময়ের প্রকাশ করছে, যেটা আবেগসূচক বাক্য। ক্লিয়ার? এর পরেরটা দেখো, উচ্ছ্বাস, স্নেহে আমার হৃদয় গলে যাচ্ছে, এটা কিন্তু উচ্ছ্বাসের একটা প্রকাশ, যেটা আবেগসূচক বাক্য। এরপর ঘৃণা, ছি ছি এ কী করলে তুমি, এটা কিন্তু ঘৃণাকে বোঝাচ্ছে এবং এই বাক্যটি কিন্তু আবেগসূচক বাক্য। বোঝা গেল? খুব সুন্দর করে কিন্তু তোমরা লিখবে। ছকও করতে পারো, আমি ছক করলাম না, তোমরা করে নিতে পারো। এরপর 3-3, উদাহরণ দাও। ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ যেমন হচ্ছে খেলা। সাপেক্ষবাচক সর্বনাম, যে কৃষ্ণ সেই শ্যাম, এখানে যে এবং সেই এই দুটো কিন্তু সাপেক্ষবাচক সর্বনাম। ক্লিয়ার? এরপর সর্বনামের বিশেষণ, স্বকীয় বা মূর্খ, এই দুটো কিন্তু তোমরা দিতে পারো বা একটাই দিতে পারো। ক্লিয়ার? সর্বনামের এটা বিশেষণ। এবারে আলংকারিক অব্যয়, গরিবের আবার রাত দিন, এখানে আবারটা হচ্ছে আলংকারিক অব্যয়, অর্থাৎ বাক্যটিকে অলঙ্কিত করছে। এরপর অসমাপিকা ক্রিয়া, আমি বই পড়ে, এখানে পড়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এখানে কাজটা শেষ হচ্ছে না, বোঝাচ্ছে। ওকে? এরপর 3-4, কাঁচা ও বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা। প্রথমে আমরা কি করেছি, কাঁচা শব্দের ভিন্ন অর্থের ব্যবহারটা দেখে নিই। প্রথম 1 নাম্বার যে বাক্যটা করতে হবে, দেখো, তুমি পড়াশোনাতে খুবই কাঁচা। এখানে কাঁচা বলতে অপটু অর্থে কিন্তু বোঝায়, অর্থাৎ মানে ধাতস্থ নয়, পড়াশোনায় খুব ভালো নয়, সেই অর্থে কিন্তু বোঝাচ্ছে। 2, আজকে কাঁচা আম খাবো, এখানে কাঁচা বলতে অপক্বতা, অর্থাৎ পাকেনি এই রকম কিছু একটা ফল। ঠিক আছে? এখানে আম বলেছি, তাহলে আমটা পাকা হয়নি বা অপক্ব অবস্থায় আছে, সেই অর্থেই কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপর 3-টা দেখো, তুমি বড় কাঁচা,
কাজ করেছো। এখানে অদক্ষতাকে বোঝানোর জন্য কাঁচা কাজটি ব্যবহার করা হয়েছে, কাঁচা। ওকে, এরপর 4টা কি হবে, তোমাদের এখন কাঁচা বয়স। এখানে কাঁচা বলতে অল্প অর্থে কথা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে বলতে চাইছে যে তোমার বয়স অল্প, সেই অর্থে কিন্তু কাঁচা ব্যবহার করা হয়েছে। 5 দেখো, আমি কাঁচা হলুদ রঙের জামা পরি। এখানে কাঁচা হলুদ বলতে এখানে রঙকে বোঝানো হয়েছে, অর্থাৎ মৃদুলতাকে বোঝানো হচ্ছে বা মৃদুতাকে বোঝানো হয়েছে, মানে একদম হলুদ না, হলুদের রঙটাকে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এরপর বসা শব্দের ভিন্ন অর্থের ব্যবহারটা দেখো। তো প্রথম 1টা দেখো, তুমি বাক্সটা মাটিতে বসাও। এখানে বাক্সটাকে মাটিতে রাখা অর্থাৎ বসানোর কথাটা বোঝানো হয়েছে। 2, তোমার কথা শুনে আমি এক হাত বসে গেলাম। এখানে দুঃখ প্রকাশের অর্থে কিন্তু বসা কথাটি ব্যবহার করা হয়েছে। এরপর 3 দাগের দেখো, আমার ব্যবসাটা অনেকটা বসে গেছে এখন। এখানে বসা বলতে অচল অর্থে ব্যবহার করা হয়েছে। 4টা দেখো, মন্দিরের দরজা আজ বসানো হলো। এখানে বসা কথাটি স্থাপনের অর্থে বা স্থাপিত করা হয়েছে অর্থে ব্যবহার করা হয়েছে। 5টা দেখো, যে তার মুখটা মায়ের মতো কিন্তু একটু নাক বসা, অর্থাৎ তার মুখখানি মায়ের মতো কিন্তু নাকটা বসে গেছে, অর্থাৎ একটু টিকালো না হয়ে একটু থেবড়ে যাওয়ার মতো। ঠিক আছে, অপ্রকাশ অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে। আশা করি জিনিসগুলো বুঝতে পারলে সঠিক করে কিন্তু খাতায় টুকে নেবে। ওকে, এরপর শেষ প্রশ্ন 4 দাগের, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে। নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখো। ঠিক আছে, তো তোমরা দেখবে একটা স্লাইডের মধ্যে আসছে না, তো স্ক্রোল করে করে যাব, তোমরা প্রত্যেকটা দেখে দেখে টুকে যাবে। ঠিক আছে, তো এখানে প্রথমেই তোমরা যে তোমাদের যে খাতা, সেই খাতার বাম দিকে ঠিক ওপরের দিকটায় যে সংবাদপত্রে তুমি আবেদন করছো বা সম্পাদকের কাছে চিঠি লিখছো, সেই সম্পাদকের ঠিকানা এবং তার যে পত্রিকা কোথায় সেটা বলতে হবে। তাই আমরা এখানে লিখে দিয়েছি মাননীয় সম্পাদক মহাশয় বর্তমান পত্রিকা। এখানে বর্তমান পত্রিকা যে অফিস তার ঠিকানাটা দিয়েছি, 6GB হ্যালডেন এভিনিউ, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,01,05। ঠিক আছে, এরপর তুমি যেখান থেকে লিখছো, ঠিক আছে, তোমার ঠিকানাটি ডান দিকে কিন্তু লিখবে। ঠিক আছে, এখানে পোস্ট অফিস রামনগর, পিন নাম্বার দিতে পারো, আমি দিলাম না, তোমরা তোমাদের পছন্দ মতো নিজেদের ঠিকানা, পোস্ট অফিস এবং জেলার নামটি লিখে দেবে। ক্লিয়ার? তারপরে তোমরা ঠিক আরম্ভ করবে সবিনয় নিবেদন। ঠিক আছে, এই অংশে আরম্ভ করবে সবিনয় নিবেদন, কমা দেবে একটা, দিয়ে আরম্ভ করবে আমি পূর্ব মেদিনীপুর জেলায়। তোমরা তোমাদের নিজেদের জেলার নাম দেবে। আমি পূর্ব মেদিনীপুর দিয়েছি, অর্থাৎ যেইগুলোতে রেড কালি দিয়ে দাগ দিচ্ছি ওইগুলো কিন্তু তোমাদের নিজেদেরটাই দেবে। ঠিক আছে, আমি পূর্ব মেদিনীপুর জেলার একটি অত্যন্ত প্রান্তিক গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় প্রবাহমান একটি সুবিশাল নদী রয়েছে। নদীটির নাম হলো রূপনারায়ণ। এইখানে রূপনারায়ণ না দিয়ে তোমরা তোমাদের পছন্দের যে পাশ দিয়ে যে নদীটা গিয়েছে তোমাদের জেলাতে সেই নদীর নাম দিয়ে দেবে। ঠিক আছে, প্রতি বছর বর্ষাকালে প্রবল বর্ষণের কারণে এই নদীর বিশাল জলরাশি ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর 2 প্রান্তে কাঁচা মাটির নির্মিত বাঁধ, সেই কারণে প্রবল জলোচ্ছ্বাসের নদীর জল এবং পলি কাদা যে পাড়ের 2 পাশের জমিকে নষ্ট করে। তারপরে আরম্ভ করছি, নষ্ট করে তারপর থেকে পরবর্তীকালে জমিটি চাষের ব্যবহার অযোগ্য হয়ে ওঠে। পাকা কংক্রিট, এটা ক, ঠিক আছে, এখানে ক, এটা
যদি বুঝতে না পারো দেখে নেবে। পাকা কংক্রিট এর বাঁধ নির্মাণে আপনার সহযোগিতা একান্ত কামনা করি। আপনার নিকট বিনীত অনুরোধ, উক্ত বিষয়টির জন্য মাননীয় সেচমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকিব। ঠিক আছে, এরপর তোমরা ধন্যবাদান্তে নিজের নামটি লিখবে এবং এই তোমাদের বাম দিকে তারিখটা দিয়ে দেবে। আমি 5 তারিখে করছি, শিক্ষক দিবসের দিন ভিডিও রেকর্ডিং করছি। ঠিক আছে, তো আমি এটা 5 তারিখ দিয়ে দিয়েছি। তো তোমাদের সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরটি করবে। ওকে, আর যদি পড়ানো ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরাও উপকৃত হয়। থ্যাংক ইউ।